সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। দেখো, দীর্ঘদিন অসুস্থ থাকার কারণে তোমাদেরকে আমি কন্টিনিউ ভিডিও দিতে পারি নাই। আজকে চলে আসলাম। দেখো, আজকে আমরা একতরফা দাখিলা পদ্ধতি এখান থেকে সমাধান শুরু করব, বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো ফার্স্ট আমরা খেয়াল করি, এখানে কি বলা আছে যে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠানের আয়তন ছোট ও লেনদেনের সংখ্যা কম সে সকল প্রতিষ্ঠানে একতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী হিসাব সংরক্ষণ করা হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সকল ব্যবসায়িক প্রতিষ্ঠানের আকার আয়তন ছোট এবং লেনদেনের সংখ্যা কম, তাহলে সেখানে আমাদের কোন পদ্ধতি অনুসরণ করে হিসাব সংরক্ষণ করা হয়। এই পদ্ধতিতে কোন লেনদেনের একটি পক্ষের, কোন লেনদেনের দুটি পক্ষেরই এবং কোন লেনদেনের কোনো পক্ষই লিপিবদ্ধ করা হয় না। প্রকৃতপক্ষে একতরফা দাখিলা বিজ্ঞানসম্মত পদ্ধতি নয়। এই পদ্ধতিতে কিছু সম্পদ দায়ে হিসাব সংরক্ষণ করা হলেও আয় ও ব্যয়ের হিসাবগুলো সংরক্ষণে গুরুত্ব দেওয়া হয় না। ব্যবসায় লাভ ক্ষতি নিরূপণের ক্ষেত্রে নিম্নোক্ত সূত্র বা পদ্ধতি ব্যবহার করা হয়। একটু খেয়াল করি। দেখো, আমাদের একটা ব্যবসায় প্রতিষ্ঠান থাকলে সেখানে কিন্তু বেশ কিছু জিনিস থাকে, যেমন মনে করো আমরা চেষ্টা করি লাভ ক্ষতি জানার, সেখানকার প্রারম্ভিক মূলধন কত থাকে সেটা জানার এবং সমাপনী মূলধন কত থাকে সেটা জানার। তো ফার্স্টে আমরা খেয়াল করি যে লাভ ক্ষতি কিভাবে নির্ণয় করব। খেয়াল করো, সমাপনী মূলধন এবং এর সাথে আমি যুক্ত করব উত্তোলন, আর এখান থেকে বাদ দেব প্রারম্ভিক মূলধন ও অতিরিক্ত মূলধন। ঠিক আছে? এটা হলো লাভ ক্ষতি নির্ণয়ের একটা সূত্র। বলা হয়েছে সমাপনী মূলধনের সাথে আমরা উত্তোলন যোগ করে সেখান থেকে আমরা বাদ দেব প্রারম্ভিক মূলধন এবং অতিরিক্ত যে মূলধন সেটা। ঠিক আছে? এবার যদি তোমাকে প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করতে বলা হয়, তাহলে কিভাবে বের করবা? প্রারম্ভিক মূলধন বের করতে হলে প্রারম্ভিক মোট সম্পদ থেকে প্রারম্ভিক মোট দায়টা বাদ দিতে হবে। সমাপনীর ক্ষেত্রে ঠিক একই রকম, সমাপনী মোট সম্পদ থেকে আমাকে সমাপনী মোট দায়টা বাদ দিতে হবে। ঠিক আছে? যদি আমরা একটা উদাহরণ খেয়াল করি, দেখো বলা হয়েছে সমাপনী মূলধন ও উত্তোলনের সমষ্টি প্রারম্ভিক ও অতিরিক্ত মূলধনের সমষ্টি অপেক্ষা বড় হলে পার্থক্যটি লাভ এবং পরিমাণে ছোট হলে পার্থক্যটি ক্ষতিস্বরূপ গণ্য করা হয়। যেটা বললাম যে এই অংশটুকু যদি আমার বড় হয় তাহলে আমার লাভ হয়, আর এই অংশটুকু যদি বড় হয় তাহলে আমার ক্ষতি হয়। উদাহরণের মাধ্যমে দেখানো হলো, মিসেস সাহেলা খাতুন একজন ক্ষুদ্র ব্যবসায়ী, নিম্নোক্ত তার হিসাব বইতে সংগ্রহ করা হয়েছে। এই যে তথ্যগুলো ফার্স্টে খেয়াল করি। দেখো, যদি আমাদের এক তারিখ থাকে মনে রাখবা এটা হলো প্রারম্ভিক, আর যদি 31/12 তারিখ থাকে তাহলে মনে রাখবা সেটা হচ্ছে আমাদের সমাপনী। ঠিক আছে? তো দেখো, এটা হলো মোট সম্পদ, তাহলে প্রারম্ভিক মোট সম্পদের পরিমাণ 1,20,000, আর ঠিক একইভাবে আমাদের সমাপনী মোট সম্পদের পরিমাণ 1,50,000। এবার আসি, প্রারম্ভিক মোট দায়ের পরিমাণ 35,000 আর সমাপনী মোট দায়ের পরিমাণ 55,000। এখন আমাকে এখানে কি বলা হয়েছে খেয়াল করি, 2017 সালে অতিরিক্ত মূলধন আনয়ন করা হয় 20,000, তার মানে এক্সট্রা যে মূলধন সেটা আনয়ন করা হয় 20,000 টাকা, এবং মালিকের মোট উত্তোলন ছিল 30,000 টাকা। মালিক ব্যবসা থেকে 30,000 টাকা উত্তোলন করে দেয়। এখন বলা হয়েছে সাহেলা খাতুনের লাভ বা ক্ষতি নির্ণয় করো। তো লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমাকে কি কি লাগবে আমরা একটু খেয়াল করি। লাভ ক্ষতি নির্ণয়ের সূত্র হচ্ছে আমাদের সমাপনী মূলধন যোগ উত্তোলন, আর এর থেকে বাদ দিব প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত অতিরিক্ত মূলধন। ঠিক আছে? এবার খেয়াল করি আমাদের সমাপনী মূলধন কত। তাহলে আমরা এখন এখানে একটু লিখে ফেলি। দেখো, আমাদের সমাপনী মূলধন, তো সমাপনী মূলধন বলতে আমাদের এখানে আগে সমাপনী মূলধনটা বের করতে হবে। সেটা কিভাবে বের করব? আমরা সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী আমাদের খেয়াল করো, আমরা সমাপনী মোট সম্পদ থেকে, এটা হলো সমাপনী মোট সম্পদ, এখান থেকে আমরা সমাপনী মোট দায়টা বাদ দিব। দেওয়ার পরে যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের প্রারম্ভিক সমাপনী মূলধন। আর যখন আমরা প্রারম্ভিক থেকে বাদ দিব তখন সেটা হবে প্রারম্ভিক মূলধন। তো চলো আমরা এটা নির্ণয় করে ফেলি। দেখো, বলা আছে প্রারম্ভিক মূলধন হলো প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ মোট দায়। তো প্রারম্ভিক মোট সম্পদ কত ছিল? 1,20,000, সেখান থেকে 35,000 আমরা বাদ দিব, কত থাকে? 85,000। এবার ঠিক একইভাবে যখন সমাপনীটা নির্ণয় করবো তখন সমাপনী 1,50,000 থেকে 55,000 বাদ দিব, থাকে আমার কত? 95,000। এবার যখন আমরা লাভ ক্ষতি নির্ণয় করবো, খেয়াল করতে হবে খুব মনোযোগ সহকারে। তো আমরা যখন লাভ ক্ষতি নির্ণয় করতে যাবো তখন আমাদের প্রয়োজন হয় প্রথম হলো সমাপনী মূলধন। তো দেখো, আমরা কিন্তু সমাপনী মূলধন অলরেডি পেয়ে গেছি। এখন কথা হলো আমাদের এর সাথে আমরা খেয়াল করব যে আমরা উত্তোলন করছি কিনা। তো দেখো, এখানে আমাদের উত্তোলনের পরিমাণ কত? 30,000। এবার আমরা এটার থেকে বাদ দিব প্রারম্ভিক মূলধন আর অতিরিক্ত মূলধন। ঠিক আছে? তো দেখো, এখানে সমাপনী মূলধন যোগ উত্তোলন আমার দেওয়া হয়েছে, বিয়োগ দিয়ে প্রারম্ভিক মূলধন এবং আমাদের অতিরিক্ত যে 20,000 টাকা উত্তোলন করা হয়েছে সেটা আমার এখানে দেওয়া হয়েছে। এই দুইটা ক্যালকুলেশন করলে দেখা যাচ্ছে আমাদের লাভের পরিমাণ হচ্ছে 20,000 টাকা। এখন
এই ঠিক সেম আকারে আমাকে এখানে একটা কাজ দেওয়া রয়েছে এবং কাজের শেষে আমাকে বলা হয়েছে লাভ এবং অথবা ক্ষতির পরিমাণ আমাকে নির্ণয় করতে হবে। তো চলো আমরা এটাও ঠিক লাভ এবং ক্ষতির পরিমাণ নির্ণয় করবো, তবে তার আগে আমাদের কি কি তথ্যগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। তো লাভ ক্ষতি নির্ণয় করতে হলে আমাকে প্রথম লাগে সমাপনী মূলধন, ঠিক আছে, আর উত্তোলন। তো আমরা প্রথম আগে এই দুইটা জিনিস আইডেন্টিফাই করব। তো দেখো, পলাশ কুমার পাল একজন মুদি ব্যবসায়ী, 2017 সালের 1 জানুয়ারি তার মূলধনের পরিমাণ ছিল 17,000। দেখো এখানে বলা হয়েছে 1 জানুয়ারি বা 1 জানুয়ারি, তার মানে এটা হলো প্রারম্ভিক মূলধন। এবার দেখো বলা হয়েছে উক্ত বছরে তার উত্তোলনের পরিমাণ ছিল 15,000 টাকা। দেখো আমরা উত্তোলনের টাকা কিন্তু পেয়ে গেছি। বলা হয়েছে তিনি কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি, তার মানে অতিরিক্ত মূলধনের জায়গায় শূন্য হবে, ঠিক আছে। এবং দেখো বলা হয়েছে 31 ডিসেম্বর 2017 তারিখের মোট সম্পদ 1,20,000, যেহেতু 31 তার মানে এটা কি সমাপনী সম্পদ, ঠিক আছে। এবার দেখো মোট দায়ের পরিমাণ 30,000 টাকা। বলা হয়েছে এখানে লাভ এবং ক্ষতির পরিমাণটা নির্ণয় করো। তো লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করতে হলে আমাকে প্রথম যে দুইটা জিনিস লাগে সেটা হচ্ছে সমাপনী মূলধন আর প্রারম্ভিক মূলধন, এই দুটো আগে আমরা নির্ণয় করব, ঠিক আছে। তো এখানে সুন্দর করে লিখব দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা কি কি দেওয়া আছে আমরা এখন সেগুলো লিখব। তো এখানে খেয়াল করব আমাদের প্রথম আমরা প্রারম্ভিক মূলধনটা নির্ণয় করব, ঠিক আছে। তো প্রারম্ভিক মূলধন এখানে কিন্তু উল্লেখ করে দেওয়া রয়েছে কত, 70,000, এখানে উল্লেখ করেই দেওয়া রয়েছে, ঠিক আছে। সুতরাং আমাদের এই যে প্রারম্ভিক মূলধন বের করতে হলে এই যে প্রারম্ভিক মোট সম্পদ থেকে মোট দায়টা বাদ দিতে হয়, এই ক্যালকুলেশনটা কিন্তু আমাদের এখানে করা লাগতেছে না। কারণ কি, কারণ এখানে আমাকে উল্লেখ করে দেওয়া রয়েছে যে 70,000 টাকা। তাহলে দেওয়া আছে প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন কত, 70,000 টাকা। আমি জাস্ট এটা সুন্দর করে লিখে দিলাম, ঠিক আছে। আচ্ছা এবার আমার কি প্রয়োজন, এবার হচ্ছে আমাদের সমাপনী মূলধন প্রয়োজন। এখন সমাপনী মূলধন কিভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা খেয়াল করি। সমাপনী মূলধন নির্ণয় করতে হয় সমাপনী মোট সম্পদ থেকে সমাপনী মোট দায়টা বাদ দিয়ে। তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, আমাদের এখানে সমাপনী মোট সম্পদ দেওয়া রয়েছে এটা এবং মোট দায় দেওয়া রয়েছে এটা। এখন জাস্ট এটা আমরা বাদ দিব, তাহলে আমরা সমাপনী মূলধনটা পেয়ে যাব। তাহলে এখানে লিখব অতএব সমাপনী মূলধন দেখো সমাপনী মূলধন। এখন সমাপনী মূলধনের সূত্র হলো সমাপনী মোট সম্পদ, ঠিক আছে। তো আমি আর কথায় ওটা লিখতেছি না, আমি ডাইরেক্টলি তোমাদের সংখ্যা সেটা বসিয়ে দিছি। খেয়াল করো সমাপনী মোট সম্পদ হচ্ছে 1,20,000, তাহলে 1,20,000 বিয়োগ দেখো এখানে মোট দায়ের পরিমাণ হলো 30,000, তাহলে এখান থেকে আমরা 30,000 বাদ দিব, ঠিক আছে। এটা দেখো কিন্তু আমরা এন্ট্রি করে ফেললাম, ঠিক আছে। মোট সম্পদ এবং মোট দায় এটা কিন্তু আমরা এন্ট্রি করে ফেললাম। এখন জাস্ট আমরা এটা কি করে বিয়োগ করি, তো বিয়োগ করলে আমাদের থাকবে কত, 90,000 টাকা। তাহলে এবার খেয়াল করো সুপ্রিয় শিক্ষার্থী, দেখো আমাদের যে জিনিস প্রথম যে দুটো জিনিস প্রয়োজন, প্রারম্ভিক মূলধন আর সমাপনী মূলধন, আমরা দুটো পেয়ে গেছি। তাহলে এখন আমরা যে কাজটা করব, লাভ এবং ক্ষতি এটা আমরা নির্ণয় করব। তাহলে অতএব লাভ অবলিক ক্ষতি সমান সমান, তাহলে লাভ অবলিক ক্ষতির সূত্রটা কি আমরা আরো একটু দেখে নিই, আবারও একটু দেখে নিই। সমাপনী মূলধন যোগ উত্তোলন, তাহলে সমাপনী মূলধনের পরিমাণ কত, এখানে সমাপনী মূলধনের পরিমাণ এখানে 90,000 যোগ উত্তোলন। এবার খেয়াল করি আমাদের এখানে বলা হয়েছিল যে তার উত্তোলনের পরিমাণ হচ্ছে 15,000 টাকা, তাহলে এই 90,000 সাথে আমরা 15,000 যোগ করব, ঠিক আছে। এবার কথা হলো এখান থেকে বাদ দিব, কি বাদ দিব, প্রারম্ভিক যেটা রয়েছে, প্রারম্ভিক মূলধন কত, 70,000। ওকে, এবার আমরা খেয়াল করব আমাদের এখানে অতিরিক্ত মূলধন আছে কিনা। তো দেখো এখানে আমাকে ডিরেক্টলি বলে দেওয়া হয়েছে যে কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি, ঠিক আছে, কোনো অতিরিক্ত মূলধন আনয়ন করেননি। সুতরাং আমরা এখানে একটা কাজ করতে পারি, আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে শূন্য দিয়ে এটা এইভাবে লিখতে পারি, ঠিক আছে। এবার আমরা ক্যালকুলেশন করব, 90 আর 15 1,05,000 বিয়োগ এখানে 70,000। এবার জাস্ট আমাকে এটা কি করতে, বিয়োগ করতে, বিয়োগ করে দেখা যাবে 35,000 টাকা এটা আমাদের হচ্ছে, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের লাভ, এটাই হচ্ছে আমাদের কি লাভ। এবার তোমাদের আমি আরো একটা জিনিস একটু বলে দিই।
তো খেয়াল করো, তোমরা অনেকে বলতে পারো স্যার এখানে তো সূত্রটা আপনি লেখেননি। হ্যাঁ, তোমরা চাইলে এইভাবেও কাজটা করতে পারো, আর যদি বুঝতে অসুবিধা হবে তারা প্রথমে সুন্দর করে সূত্রটা লিখে নেবে। যে সূত্রটা কি, সমাপনী মূলধন যোগ আমাদের উত্তোলন বিয়োগ প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। ঠিক আছে, এইভাবে জাস্ট তোমরা সুন্দর করে সূত্রটা লিখে নেবে, যাদের বুঝতে অসুবিধা হবে। ঠিক আছে, সূত্র লিখলে ভালো, না লিখলে যে খুব বেশি ক্ষতি তা কিন্তু ব্যাপার না। আমরা কিন্তু ডিরেক্টলি এখানে কাজটা কিন্তু সেটাই করছি। ওকে, আচ্ছা, এবার দেখো আমাদের এখানকার কাজ যেটা ছিল সেটার কিন্তু সমাধান আমরা পেয়ে গেছি, যে লাভ পেয়েছি কত, 35,000 টাকা। ওকে, এবার আসি আমাদের বহু নির্বাচনী প্রশ্ন, অনুশীলনী যে প্রশ্ন সেটা আমরা একটা একটা করে সমাধান করি। দেখো বলা হয়েছে হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি বেশ জনপ্রিয়। কেন কেন জনপ্রিয়? খেয়াল করো, প্রথম বলা হয়েছে সহজ পদ্ধতি, তারপর বলা হচ্ছে জটিল এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। এটা কিন্তু বিজ্ঞানসম্মত না, আমরা কিন্তু আগেই পড়ে আসছি। এরপর বলা হচ্ছে সহজ এবং অসম্পূর্ণ পদ্ধতি। এবার সর্বশেষ বলা হচ্ছে পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। এবার খেয়াল করো, আমাদের এখানে প্রথম বলা হয়েছিল যে জটিল বিজ্ঞানসম্মত পদ্ধতি। ঠিক আছে, আমরা এটা বিজ্ঞানসম্মত পদ্ধতি ঠিক আছে, কিন্তু এখানে জটিল ছিল, যার কারণে কিন্তু আমরা বলেছিলাম যেটা বিজ্ঞানসম্মত সম্মতি বা সম্মত পদ্ধতি না। কারণ কি, কারণ এখানে জটিলের কথাটা অ্যাডজাস্ট করা হয়েছে। কিন্তু এবার দেখো সর্বশেষ পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি, তার মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের এক্স্যাক্টলি উত্তর। ঠিক আছে, তার মানে এখানকার উত্তর হচ্ছে ঘ নম্বর, মানে পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত পদ্ধতি। ঠিক আছে, এবার আসি নিচে। দেখো নিচে কি বলা হয়েছে আমরা খেয়াল করি। বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য। দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য কি কি একটু খেয়াল করি। এই পদ্ধতিতে দাতা এবং গ্রহীতা দুটি পক্ষ থাকে, এটা কিন্তু অবশ্যই। তারপর বলা হয়েছে মোট ডেবিট অঙ্ক সর্বদাই মোট ক্রেডিট অঙ্কের সমান, এটাও কিন্তু অবশ্যই সঠিক। এবার দেখো বলা হচ্ছে গ্রহীতা হিসাব ক্রেডিট এবং দাতার হিসাব ডেবিট। আমরা জানি যে যখন কেউ আমাদের দেয় তাকে আমরা বলি দাতা, আর যখন আমরা কাউকে দেই তখন আমাদের দাতা, অর্থাৎ যখন আমাদের কেউ দেয় তখন সে দাতা, যখন আমরা কাউকে দিই তখন আমরা দাতা, আবার তিনি তখন গ্রহীতা, এইভাবে। তো এটা যদি আরো সহজে বলি, দেখো যে দেবে, যে ব্যক্তি প্রদান করবে সে দাতা, আর যে ব্যক্তি গ্রহণ করবে সে গ্রহীতা। এটা হলো সব থেকে সহজ নিয়ম। এবার আসি, আমরা এই হিসাবটা কখন করব, যখন আমরা একটা ব্যবসা নিয়ে আলোচনা করব। তো এই হিসাবটা অবশ্যই যখন আমি আমার ব্যবসা প্রতিষ্ঠানে আঙ্গিকে কিন্তু করব। এখন খেয়াল করো, মনে করো এটা হলো আমার ব্যবসায় প্রতিষ্ঠান। এখন এটা নিয়ে আমি একটু হিসাব করি। আমাকে কেউ দিচ্ছে, তাহলে আমাকে যখন কেউ কিছু দেয়, সাপোজ মনে করো এখানে 500 টাকা দিচ্ছে, তখন এই 500 টাকা যে আমাকে দিচ্ছে সে হচ্ছে কি দাতা। দাতা আমার যখন 500 টাকা দিচ্ছে, আমি এটা কি করতেছি, আমি এটা গ্রহণ করতেছি। তাহলে এটা আমি যখন গ্রহণ করতেছি তখন আমি গ্রহণকারী, তখন আমি কি গ্রহণকারী, আর গ্রহণকারী সর্বদা ডেবিট হয়। কি হয়, ডেবিট হয়। কিন্তু দেখো এখানে বলা হয়েছে গ্রহণকারী বা গ্রহীতা ক্রেডিট, তার মানে আমাদের শেষের টপিকসটা ভুল আছে। সুতরাং আমাদের সঠিক উত্তর হবে 1 ও 2, অর্থাৎ ক নম্বর। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমাদের এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে, এটি পড়ি। বলা হয়েছে 1 জানুয়ারি 2017 তারিখে রুমার ট্রেডার্সের মোট সম্পদ, মোট দায়ের পরিমাণ ছিল 1,80,75,000। ভালোই বুঝি, 1 জানুয়ারি মানে এটা কিন্তু প্রারম্ভিক। আচ্ছা এবার দেখো 31শে ডিসেম্বর নগদ এত টাকা, মজুত পণ্য এত টাকা, দেনাদার এত টাকা, আসবাবপত্র এত টাকা, পাওনাদার এত টাকা, ব্যাংক ঋণ এত টাকা। বছরের মাঝামাঝি সময় অতিরিক্ত মূলধন আনয়ন করেন 60,000 টাকা এবং উত্তোলন করেন 35,000 টাকা। এখন দেখো এখানে ফার্স্ট যে কথা বলা হয়েছে ব্যবসার প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত। তো প্রারম্ভিক মূলধন আমাকে নির্ণয় করতে কি করে, প্রারম্ভিক সম্পদ থেকে প্রারম্ভিক দায়টা বাদ দিয়ে। তাহলে একটু খেয়াল করি, প্রারম্ভিক সম্পদ আমাদের 1,80,000 আর দায় হচ্ছে 75,000। এখান থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে আমরা পাবো হচ্ছে 1,05,000। তাহলে এই 1,05,000 হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন। ওকে, এবার আসি, আমাকে বলা হচ্ছে সমাপনী দায়ের পরিমাণ কত। ভালোভাবে বুঝতে হবে সমাপনী দায়ের পরিমাণ। দায় মানে কি, কোনো প্রতিষ্ঠান বা কোনো ব্যক্তি আমার কাছে বা আমার প্রতিষ্ঠানের কাছে টাকা পাবে। ঠিক আছে, এবার আসি তাহলে এগুলো কিভাবে সৃষ্টি হয়, কোনগুলো আমরা দায় একটু হিসাব করি। দেখো আমরা যদি এখানে খেয়াল করি, এই যে পাওনাদার নামে একটা কথা বলা হয়েছে আর ব্যাংক ঋণ নামে একটা কথা বলা হয়েছে, তার মানে এই দুইটা হচ্ছে আমাদের দায়। দুইটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের দেখা যাবে 95,000 হবে। কত হবে, 95,000। তাহলে এখানে আমাদের দায়ের পরিমাণ কত, 95,000। এবং দেখো এটা কিন্তু সমাপনী, দেখো উল্লেখ করে দেওয়া রয়েছে 31 তারিখ। ঠিক আছে, উল্লেখ করে দেওয়া রয়েছে। এবার দেখো বলা হয়েছে 2017 সালের
মুনাফার পরিমাণ কত, মুনাফা মানে কি লাভ, মুনাফা মানে কি লাভ। এবার আসি আমাদের এখানে বুঝতে হবে, দেখো আমাদের যখন মুনাফা করতে যাই আমাদের মুনাফার একটা সূত্র আছে, মুনাফা বা লাভের একটা সূত্র আছে, সেটা হচ্ছে কি আমাদের প্রথম সমাপনী মূলধন, তার সাথে আমাদের যোগ হবে উত্তোলন, আর বিয়োগ হবে প্রারম্ভিক মূলধন, এবং সাথে থাকবে আমাদের অতিরিক্ত মূলধন। তাহলে আমরা এটা একটা একটা করে ফেলি। তাহলে প্রথম যেটা আমাদের সমাপনী মূলধন, তো সমাপনী মূলধনটা কত সেটা আমরা একটু নির্ণয় করব। তো সমাপনী মূলধনটা খেয়াল করি। তো সমাপনী মূলধন নির্ণয় করতে হলে আমাদের সমাপনী যে সম্পদগুলো আছে সেগুলোকে যোগ করতে হবে। তাহলে এই যে টপিকসগুলো রয়েছে আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে বুঝিয়ে দিই। সমাপনী মূলধন বের করতে হলে আমাকে সমাপনী সম্পদগুলোকে কি করতে হবে, যোগ করতে হবে। তো সমাপনী সম্পদ আছে এইগুলা, এই দেখো এইগুলা, এবং এখান থেকে আমরা বাদ দিব সমাপনী দায়গুলা। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখি যে সমাপনী মূলধন সমান সমান তাহলে এখানে লিখবো সমাপনী মূলধন সমাপনী মূলধন। ঠিক আছে, সমাপনী মূলধন সমান সমান। এখন সমাপনী মূলধনের সমাপনী সম্পদ কি ছিল একটু খেয়াল করি। আমরা জাস্ট টাকার অঙ্কটা বসাবো, কারণ আমরা এখানে তোমাদের টিক করতেছি। ঠিক আছে, টিক চিহ্ন করতেছি, সেহেতু এখানে বিস্তারিতভাবে লেখার কোনো দরকার নেই। দেখো ৮০,০০০, ৩৪,০০০, ৯৬,০০০, ৪০,০০০। তাহলে জাস্ট এটা আমরা বসাবো ৮০,০০০, ৩৪,০০০, ৯৬,০০০, আর এটার পরিমাণ হচ্ছে ৪০,০০০। ৪০,০০০। ঠিক আছে, আচ্ছা এবারে ব্র্যাকেট দিব, দিয়ে এবার আমরা এখান থেকে বাদ দিব। কোনটা বাদ দিব, যে দায়টা রয়েছে। দায় আমরা কত পাইছি, ৪৫ আর ৫০। তাহলে ৪৫ যোগ ৫০,০০০। ঠিক আছে, এবার জাস্ট আমরা যোগ করব। দেখো ৮০ আর ৩৪ এবং ৯৬ এবং উপাশে আছে ৪০,০০০, এগুলো যোগ করলে কত হয় আমরা একটু একবারে ক্যালকুলেশনটা করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এইগুলো যোগ করলে হচ্ছে আমাদের ২,৫০,০০০ এবং আমাদের দায়ের পরিমাণ কত, ৯৫,০০০। এই যদি আমরা বিয়োগ করি তাহলে দেখা যাচ্ছে আমাদের ১,৫৫,০০০, এটা আমাদের সমাপনী মূলধনের পরিমাণ। ওকে, এবার আমরা খেয়াল করি আমাদের এবার প্রারম্ভিক মূলধনটা কিভাবে আছে দেখে আসি। দেখো প্রারম্ভিক মূলধন এখানে উল্লেখ করে দিয়েছে, তো এটা আমরা নির্ণয় করব ঠিক একইভাবে, যে সম্পদ একটা আছে আর দায় একটা আছে, এটা আমরা করে ফেলি। তো এবার লিখব প্রারম্ভিক মূলধন প্রারম্ভিক মূলধন একেবারে সহজ। এখানে কত রয়েছে একটু খেয়াল করি, ১,৮০,০০০ আর ৭৫, জাস্ট এই দুইটা বিয়োগ করে দিব। তাহলে ১,৮০,০০০ বিয়োগ ৭৫,০০০, যদি বিয়োগ করি আমাদের ১,০৫,০০০ থাকবে। ঠিক আছে, তাহলে দেখো আমাদের সমাপনী মূলধনের পরিমাণটাও পেয়ে গেলাম, প্রারম্ভিক মূলধনের পরিমাণটাও পেয়ে গেলাম। এবার আমরা কি করবো, অতএব লাভ ক্ষতি। তাহলে অতএব লাভ ক্ষতি বা মুনাফা যেটাই বলি না কেন, লাভ ক্ষতি। আচ্ছা, লাভ ক্ষতির সূত্র কি, সমাপনী মূলধন। তাহলে প্রথম আমরা লিখবো সমাপনী মূলধন, সমাপনী মূলধন ১,৫৫,০০০। এবার খেয়াল করে এর সাথে যোগ করবো উত্তোলন। তাহলে উত্তোলন কত আছে, উত্তোলন দেখো বলা হয়েছে ৩৫,০০০। তাহলে ৩৫,০০০ আমরা উত্তোলন যোগ করি, ৩, ৫, ১, ২, ৩। আচ্ছা, এখান থেকে আমরা বাদ দিব প্রারম্ভিকটা। প্রারম্ভিক কত, ১,০৫,০০০, ১,০৫,০০০, ১, ২, ৩। আর এর সাথে আমরা যোগ করব অতিরিক্ত যে মূলধন। তো অতিরিক্ত মূলধন কত হয়েছে, ৬০,০০০ টাকা। তাহলে অতিরিক্ত মূলধনটা আমরা এখানে ১, ২, ৩। ঠিক আছে, এবার জাস্ট খেয়াল করো এই দুটো যোগ করবো। তো এই দুটো যোগ করি কত হবে, ১,৫৫,০০০ আর ৩৫, আমাদের সব মিলাই হচ্ছে হবে যোগ ১, ৩, ৫, আমাদের ১,৯০,০০০ হবে। ১,৯০,০০০। এখান থেকে আমরা বাদ দিব ১,০৫,০০০ আর ৬০,০০০, তার মানে হচ্ছে ১,০৬,৫, ১, ২, ৩, ৬৫,০০০। এবার জাস্ট এটা আমরা কি করবো, এখান থেকে বাদ দিব। সেটা যদি বাদ দিই দেখা যাবে আমাদের ২৫,০০০ টাকা। কত থাকতেছে, ২৫,০০০ টাকা। তার মানে এটা হচ্ছে আমাদের মুনাফা। তো এখন খেয়াল করি এখানে ২৫,০০০ কোথায় আছে, এই যেটা, এটা হচ্ছে আমাদের উত্তর, ২৫,০০০ টাকা আমাদের মুনাফা। এবার আসি ৬, দেখো বলা হয়েছে একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত হিসাব সংরক্ষণ করা হয়। তাহলে একতরফা পদ্ধতি যে হিসাব সংরক্ষণ করা হয় সেটা কিসের ক্ষেত্রে, দেখো একটা হচ্ছে
সম্পদ একটা দায়। ঠিক আছে, ব্যয়ের ক্ষেত্রে কিন্তু এটা আমাদের করা হয় না, সুতরাং আমাদের উত্তর হবে 1 ও 2 অর্থাৎ সম্পদ এবং দায়। ঠিক আছে, আচ্ছা এবার দেখো আমরা 7 নম্বরে চলে আসি। দেখো বলা হয়েছে কোনটি সঠিক। প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ সমাপনী মোট সম্পদ, এটা কিন্তু টোটালি ভুল। এরপর আসে সমাপনী মূলধন সমান প্রারম্ভিক মোট দায় যোগ সমাপনী মোট দায়, এটাও কিন্তু ভুল। এরপর আসে প্রারম্ভিক মূলধন সমান প্রারম্ভিক মোট সম্পদ বিয়োগ প্রারম্ভিক মোট দায়, এটাই হলো আমাদের সঠিক। ঠিক আছে, এর বলা হচ্ছে আর্থিক বিবরণী খসড়া স্বরূপ ব্যবহার করা হয়। তাহলে একটা আর্থিক বিবরণী প্রস্তুত করতে হলে তার খসড়া হিসেবে কোনটা ব্যবহার করা হয়, তো এখানে ব্যবহার করা হয় কার্যপত্র। এর বলা হয়েছে কোন ধারাবাহিকতাটি সঠিক, বলা হচ্ছে রেও মিল, সমন্বয় দাখিলা, কার্যপত্র, আর্থিক অবস্থার বিবরণী। তারপর দেখো বলা হচ্ছে সমন্বয় দাখিলা, রেও মিল, আর্থিক অবস্থার বিবরণী আর কার্যপত্র। আমি তোমাকে বলি ধারাবাহিকতা মানে বলা হয়েছে কোনটি আগে করতে হয়, তারপরে কোনটি করতে হয়, তারপরে কোনটি করতে হয়। তো এখানে উত্তর হচ্ছে ক নাম্বার, প্রথম রেও মিল করতে হয়, তারপর সমন্বয় দাখিলা করতে হয়, তারপর কার্যপত্র করতে হয় এবং সর্বশেষে আমাদের আর্থিক অবস্থার বিবরণী করতে হয়। ঠিক আছে, এবার আমরা 10 নম্বরে চলে আসলাম। দেখো 10-এ বলা হয়েছে প্রারম্ভিক মূলধন যদি 70,000 হয় এবং সমাপনী মূলধন যদি 90,000 টাকা হয়, তাহলে লাভ হবে বা ক্ষতি হবে, যে কোনো একটা হবে, এবং সেটার পরিমাণ কত। মনে রাখবা আমাদের প্রথম হচ্ছে কি প্রারম্ভিক মূলধন কত আছে, 70,000 টাকা আছে। ঠিক আছে, আর এখানে কি আছে সমাপনী মূলধন কত আছে, 90,000 টাকা। আমরা জানি সমাপনী থেকে প্রারম্ভিকটা বাদ দিতে হয়, তাহলে যদি বাদ দিয়ে থাকবে কি 20,000 টাকা, আর যখনই এটা থেকে এটা বাদ দিয়ে 20,000 হবে তখন সেটা অবশ্যই লাভ হবে, তার মানে আমাদের কর দাগ উত্তর হবে। এবার দেখো সর্বশেষ বলা হয়েছে দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটি। দেখো ক্রয় বৃদ্ধি করলে আমরা ডেবিট করব, আয় আমরা হ্রাস হলে ক্রেডিট করব, ব্যয় বৃদ্ধি করলে আমরা ডেবিট করব, তারপরে আয় হ্রাস করলে আমরা ক্রেডিট করব, সুবিধা গ্রহণকারী আমাদের ডেবিট হবে, সুবিধা প্রদানকারী আমাদের ক্রেডিট হবে, সুবিধা গ্রহণকারী ক্রেডিট, সুবিধা প্রদানকারী ডেবিট। আমাদের অ্যাকচুয়াল উত্তর হচ্ছে এটা, সুবিধা গ্রহণকারী আমাদের ডেবিট করতে হবে, সুবিধা প্রদানকারী আমাদের ক্রেডিট করতে হবে। ঠিক আছে, তো সুপ্রিয় শিক্ষার্থী দেখো আমাদের এই পর্বে যে টিক চিহ্ন ছিল, ছোটখাটো যে কাজগুলো ছিল সেগুলো কিন্তু আমরা সমাধান করে দিলাম। এর পরের পার্টে আমরা সৃজনশীল প্রশ্ন 1 থেকে শুরু করবো এবং পর্যায়ক্রমে প্রত্যেকটা প্রশ্নের ধারাবাহিকতায় আমরা সমাধান করে দেবো। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো। ধন্যবাদ সবাইকে।